13 তারিখ শেখ হাসিনার ফাঁসির রায় হবে। এই রায়টা প্রস্তুত হয়ে আছে, একজন বিচারক রায় দেবেন, সে রায়টা আপনি জানেন, আমি জানি, মাহমুদ আলম জানে। তার মানে ইট ইজ প্রিপেয়ার্ড ওয়ান। শেখ হাসিনা আজকে কেন ফাঁসির রায়, তার এটা তো কার্যকর করা বাংলাদেশের মানুষই দিবেন, এটা আওয়ামী লীগের কিছু করতে হবে না। বাট স্বাধীন বাংলাদেশে, মুক্তিযুদ্ধের বাংলাদেশে, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশে শেখ হাসিনার ফাঁসির রায় দেবে। আপনি কথাগুলি হেসে বলছেন, তার মানে ইউ আর নট সিরিয়াস অন দ্যাট নোট। আমিও হেসে কথা বলতেছি, আই এম নট ভেরি সিরিয়াস অ্যাবাউট দ্য ম্যাটার। খালি একটাই বিবেকে লাগে, সেটা হচ্ছে স্পর্ধাটা। এই বাংলাদেশে বঙ্গবন্ধুর কন্যাকে ফাঁসির রায় দেবেন, কার্যকর তো সেটা আল্লাহ পাক জানেন, আপনারাও জানেন, এটা হবে না, 100টা রায় দিলে হবে না। এই স্পর্ধাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, এটা আমাদের মুক্তিযুদ্ধের স্পিরিটের সাথে সাংঘর্ষিক। আমি তো আপনাকে বললাম, শেখ হাসিনা নিজের হাতে গুলি করে নাই। এই রায়ের পরে হয়তো আওয়ামী লীগের কর্মীরা ডিমোরালাইজড হবে এই প্ল্যান থেকে, কিংবা এই রায় বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর কন্যাকে ফাঁসি দিবে, ফাঁসির রায় দিবে। এই স্পর্ধাটার জন্য আমরা একটু কষ্ট পাই। এটা টাইম উইল সে হোয়াট উইল বি হ্যাপেন, বাট এটা হচ্ছে একটা ভীষণ স্পর্ধার ব্যাপার। আর এটা তো হচ্ছে, আপনি ধরেন যে এটার সাথে জড়িত তো হচ্ছে একদম সরাসরি হচ্ছে জামাত শিবির। কারণ বিএনপি তো এই দায় নেবে না, কারণ তাদের তো গায়ে শত শত হত্যার দাগ আছে। তো জামাত শিবিরের আপনি তো দেখলেন, এই যে ভদ্রলোক চিফ প্রসিকিউটর, ও তো যে জামাতের পেট্রোলের ব্যারিস্টারে পড়াশোনা করতেন। আজকে দেখলাম যে যেই বিচারক রায় দিবেন, এই ভদ্রলোক জুলাই আগস্ট আন্দোলনে আওয়ামী লীগের পতন আন্দোলনে অংশগ্রহণ করতেন। তাহলে আপনি বোঝেন যে এই রায়ের এফেক্টটা কোন জায়গায় পড়বে, বা এর ক্রেডিটেবিলিটি কোন জায়গায়। তো এটা বেসিক্যালি এটা হচ্ছে আপনার একটা অডাসিটি, যে শেখ হাসিনাকে ফাঁসির রায় দিবে। তো টার্ম উইলসে যারা দেবে তারাও তো এই দেশের নাগরিক। ইটস নট এ থ্রেট। আপনি ধরেন একটা অসাংবিধানিক সরকার, একটা অবৈধ সরকারের নিয়োজিত একটা কোর্টে যখন অবৈধ রায় দিবে, তাকেও তো আইনের মুখোমুখি হতে হবে, যে কলম ধরবে বা যিনি আজকে আর্গুমেন্ট করছেন। সবচেয়ে হাস্যকর জিনিস দেখেন, সরকারের তরফ থেকে শেখ হাসিনাকে শিল্ড দেওয়া হলো, সেই উকিল হাসি তামাশা করতেছেন বিচারকের সাথে। আপনি জিনিসটা দেখেন, আপনি আর আমি খুব ফ্রি হইলো তো আজকে এই মিটিং এ আপনি আর আমি খুব ক্যাজুয়াল টাইপের কথাবার্তা বলবো না, মানে কেমন হাসির জিনিসটা বানাইছে ওইটুকু দিলেই বোঝা যায়। সো উই আর নট ওয়ারিড অ্যাবাউট দিস। খালি শেখ হাসিনা রায় যদি বাংলাদেশে কার্যকর করতে হয়, সেটা এই বাংলাদেশে সম্ভব না। কারণ আপনি তো এই রায়ের কোনো ফুটপ্রিন্ট নাই, এই রায়ের কোনো ভ্যালু নাই, কোনো মাস্টার গ্রাউন্ড নাই। সো আপনি যদি নর্মালি যদি একদম অ্যাকর্ডিং টু দ্য ল করেন, রাষ্ট্রীয় বাহিনীর হত্যার দায়ী সরকার প্রধান কেন নেবে? তাহলে তো সবাই নিতে হবে, আগে সরকারগুলি প্লিজ। সবচেয়ে ব্যাপারটা হচ্ছে, ধরেন এই সরকারটা, সরকারের সমস্ত কর্মকাণ্ডটা, এই আদালত, সবকিছু আগামী পার্লামেন্টে গিয়ে এগুলো আগে বলতে থাকতে হবে। কারণ যে আইনগুলা এই আদালতটা সংশোধন করা হয়েছে, যে আইনগুলা, পার্লামেন্ট নাই, এটা কিভাবে তারা ইয়ে করলো? সেটা সমস্ত কিছুকে ফাঁসি দেওয়ার পরও সেই ফাঁসিটাও পরবর্তী পার্লামেন্টে গিয়ে পাস করাতে হবে। আজকের যে বাংলাদেশের প্রেক্ষাপট, আমি বলছি না যে আওয়ামী লীগ একবারে ভূমিধস বিজয় করবে, বাট আওয়ামী লীগ উড বি দ্য লার্জেস্ট পার্টি, দ্যাট ফর শিওর। এটা আপনিও বোঝেন। এটা আমাদের সক্ষমতার জন্য না, এটা হচ্ছে গত 16 মাসে ইউনূস সরকারের ব্যর্থতা, ব্যাপক ব্যর্থতা, আর বিএনপি জামাতের ব্যাপক কুকর্ম। সেটা কন্টারেবলি আমরা যেই মার্জিনটা বা যেই লেয়ারটাকে আমরা বিলং করি ভালো বা মন্দ হিসেবে, সেটা তারা ওভার স্মার্ট সাপ্রেস করে গেছে। তাই বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে তো এখন তাদের অল্টারনেটিভ আওয়ামী লীগ ছাড়া তো নাই, বিকজ তারা বিএনপির 16 মাসের 2001 থেকে 2006 এই সময়টা আওয়ামী লীগের জন্য খুব পজিটিভ, যেটা তারা আওয়ামী লীগকে ইলেকশনে সুযোগ দিতে চায় না। এই কারণে পাবলিক যদি ভোট দেওয়ার সুযোগ পায়, এর জন্য সম্ভবত আওয়ামী লীগকে সুযোগ দিতে চায় না তারা। এর জন্য তারা ইলেকশন যদি করে ফেলে, তারা আপাতত গভর্নমেন্ট হবে, স্টেবল গভর্নমেন্ট হবে না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি
জামাত শিবির ছাড়া বিএনপি, তো আমরা স্বীকার করি বা না করি, বিএনপি কিছুটা তো প্রো পিপল দল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের, আমাদের বাংলাদেশে তো অলরেডি অনেক এক্সাম্পল সেট করা আছে ভালো মন্দ। এই রিক্সে বিএনপি যে 1-1.5 বছরের জন্য সরকার গঠন করবে, বুদ্ধিমান হলে করার কথা না। সে খুবই বেপরোয়া, সে যে কোনো ভাবে গভর্নমেন্ট ফর্ম করতে চায় না, তার জন্য তো তারা অলরেডি, আপনি দেখলেন যে তারেক জিয়ার সাথে দেখা করে আসছে ডক্টর ইউনূস। এই যে রাষ্ট্রপতির ডিগনিটির সাথে যায় না। তরুণরা যারা, আমাদের ইয়তরা যারা, যারা পলিটিক্যালি ইনভলভ না, যারা পাওয়ার ব্যালেন্স করে না, পাওয়ার এক্সারসাইজ করে না, শুধুমাত্র একটা বিবেকের তাড়নায় হোক, তাদেরকে মোটিভেট করে হোক রাস্তায় নামানো হয়েছিল। তাদের যে স্বপ্ন ছিল, মুগ্ধদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা কি আজকে পূরণ হয়েছে? একটা বেটার বাংলাদেশের স্বপ্ন দেখছে তো আওয়ামী লীগের চেয়ে। আওয়ামী লীগের আমল ধরেন যে ভীষণ খারাপ ছিল, ধরেই নেই। সেটা কেমন ছিল আজকে বাংলাদেশের মানুষ তো বলছি আগেই ভালো ছিলাম, আপনি ধরে নেন। সেই আমলটার থেকে তারা ভালো কিছু উপহার দিতে পারছে? এই মুগ্ধদের রক্ত কি বেচা যায় না? আজকে আমরা যারা পলিটিক্স করি, আমাদেরকে যাদেরকে কারাপ্ট বলা হয়, আমরা টাকা বাজার করি, আমরা কারাপ্টেড। তো আজকে আপনি দেখেন 16 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর পলিটিক্স করে আওয়ামী লীগ বিএনপি নেতার একটা বাড়ি ঘর গাড়ি কিনে দামি। আব্দুল হান্নান মাসুদ যে গাড়ি থেকে নামে, একটা, আমি কেন বললাম ওর, আমার মনে হয় যে যারা জুলাই আন্দোলনের ছাত্র যারা লিড দিছিল, ওদের মধ্যে ফাইন্যান্সিয়ালি বা এই বোধহয় সবচেয়ে খারাপ হতে আব্দুল হান্নান মাসুদেরই। ওর বাড়িটা আমি দেখলাম তো। এই ছেলে এখন যে গাড়িতে নামে, সেটা আওয়ামী লীগের একটা নেতা 30 বছর করার পর করে, বিএনপির একটা নেতা 30 বছর রাজনীতি করার পর একবার এমপি মন্ত্রী হইলে বানায়। আপনি কারাপশনের দিক দিয়ে তো তারা আমাদেরকে চাপিয়ে গেছে। এর জন্যই তো, এর জন্য দলটা কিছু আর হয় নাই। এই দলটা একটু ক্লিক করে নাই, এই দলটা ক্লিক করে নাই। 1 বছর আগে যে আশা করা হয়েছিল, দলটা ক্লিক করে নাই। দলটা হয়তো জামাতের বি টিম আছে, এবি পার্টি, এটা হচ্ছে সি টিম। এটা একা ইলেকশন করলে কোনো সিট পাওয়ার নিশ্চয়তা নেই। একা ইলেকশন করলে হয়তো জামাতের সাথে ইলেকশন করতে পারে সেটা। আচ্ছা শান্ত, আমরা একটা বিষয়ে যাই। গত যে 14-15 মাস আওয়ামী লীগ উদ্বাস্তু দল, এখন মূল নেতারা বাইরে। না, মূল নেতারা আমরা, আপনি উদ্বাস্ত, আওয়ামী লীগ উদ্বাস্ত দল না। আওয়ামী লীগের নেতারা, মূল নেতারা যাদের জীবন সংখ্যায়, তারা উদ্বাস্ত। আওয়ামী লীগের নেতা কর্মীরা ওই মাটি কামড়ে পড়ে আসে, জেলখানাতেই পড়ে থাকে, কোলের বাচ্চা মৃত হয়। সেটাও খুব গুরুত্বপূর্ণ। এই যে আওয়ামী লীগ আবার যেটা দেখালো যে গ্রাসরুটের দল, সেখানে যে একটা কথা বলেছিলেন না, যে যেখানে আছে সে সেখানেই নেতা। কিন্তু এই যে আপনি কথাটা তুললেন, হ্যাঁ, আপনারা উদ্বাস্ত মানুষ আছে দেশে, এর মাধ্যমে কি আওয়ামী লীগে এক ধরনের মাইনাস হয়ে গেছে অনেক লোকজন? বা আওয়ামী লীগের লোকজন মাইনাস হয় নাই। আপনি যেটা আপাতত আওয়ামী লীগের নেতাদের সবাই তো আর অ্যাক্টিভ না, সবাইকে আমরা দেখি না। একটা ক্লাসে তো সবাই ফার্স্ট হয় না। এই সময়টা দলের, এই সময়ের প্রয়োজনে যারা নিজেদেরকে চুপচাপ রাখছেন, আপনি যত রকমের অ্যাডভার্স সিচুয়েশনই হোক, আওয়ামী লীগ তো দলই, বিরোধী দল হিসেবে জন্ম আওয়ামী লীগের। আওয়ামী লীগ তো 3 বার জন্ম নিছে। একবার যুক্তফ্রন্টের সময় সোহরাওয়ার্দী সাহেব যুক্তফ্রন্টে করছিলেন, সেই দলটাকে আবার বের করে বঙ্গবন্ধু আওয়ামী লীগ বানাইলেন। ইটস সেকেন্ড টাইম বার্থ অফ আওয়ামী লীগ। বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগ ধরে রাখছিলেন, আমি সবাইকে শ্রদ্ধা করি। শেখ হাসিনা এসে সেটাকে একটা বড় রূপ দিচ্ছেন, সেটা আওয়ামী লীগের আরেকটা জন্ম। তো আজকের আওয়ামী লীগের এই 5ই আগস্টের পরে আওয়ামী লীগ, বলতে হবে আওয়ামী লীগের উপর ভীষণ রকমের আওয়ামী লীগের একটা দুর্যোগ চলছে। সেটা রাষ্ট্রীয় বাহিনী একটা, যদি এটা রেগুলার যদি একটা ক্ষমতা হস্তান্তর হইতো, তাহলে হয়তোবা সেটা অন্যরকম দেখা যেত। বাট যেহেতু আওয়ামী লীগকে একদম কনস্পিরেসি, একটা গ্লোবাল কনস্পিরেসির মাধ্যমে সরানো হয়েছে, তখন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্ল্যান করেই তারা
5ই আগস্টের পরবর্তী কাজগুলি করছেন, যার জন্য আপনি দেখবেন যে একটা ছেলে বাচ্চার দুধ কিনতে গেছে তো মেরে ফেলছে। আপনি যত রাগই থাকুক, যখন বলবে আমার বাচ্চাটার দুধ নিয়ে যাচ্ছে, আমি কি এই ছেলেটাকে মারতে পারবো? একটা ছেলেকে ভাত খাওয়ায় বসতে বসতে মারতে পারবো? যদি ভাত খায় তারপরে তোরে মাইরে ফেলবো, এটা হয়? এরকম অমানবিক কাজটা কেন? যারা এই প্লটটা সাজাইছে তারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চাইছে। তো আওয়ামী লীগ নিশ্চিহ্ন করতে চাইছে আর শান্তকে দেখে, আমাদের মন্ত্রী এমপিদের স্পিরিট দেখে। বেসিক্যালি তো আমরা যে স্পিরিটে চলে, আওয়ামী লীগ এই স্পিরিটের দল না। আওয়ামী লীগ হচ্ছে গ্রাসরুটের বঙ্গবন্ধুর নাম নিলে কান্না করে দেয় এমন মানুষের দল। যে লোকটা লুঙ্গি পরে, রিক্সা চালায়, জয় বাংলা বলে। ষড়যন্ত্র কথাটা বললাম না, আপনার মনে পড়ে কিনা আপনার 1996 সালের 15 ফেব্রুয়ারি ইলেকশনের পরে খালেদা জিয়া ক্ষমতা ছাড়ে দিন আর কি, ঢাকায় খুব বড় একটা মিটিং করে বক্তৃতা দিয়ে উনি ছাড়ছেন। কাজে বিএনপি দলটা আক্রান্ত হয় নাই ওই অবস্থাতেও। আর আওয়ামী লীগকে একবার ঘরে তুলে দেওয়া হয়েছে, আওয়ামী লীগের সমস্ত কর্মসূচি গুলা প্রত্যাহার করানো হয়েছে, ঘরে তুলে দেওয়ানো হয়েছে। রাতের বেলা আপনাদের গণভবনে গিয়ে বলা হয়েছে কালকের থেকে সব দায়িত্ব আমি নিলাম। তারপর গণভবন থেকে বাসায় গিয়ে বিএনপির লোকজনকে ফোন করা হয়েছে সকাল 10টায় আসেন। এটা কি সামরিক অভ্যুত্থান বলবেন আপনি? এটা তো একটা ছায়া সামরিক অভ্যুত্থান। এই জন্য এটা আমরা শুরুতে তো হয়তো অনেকে বুঝতে পারি নাই, বাট সবগুলি আপনি ডট গুলি মিলান দেখেন। হচ্ছে ওয়াকার সাহেব, উনি ব্যক্তিগতভাবে শেখ হাসিনার আত্মীয়, মাননীয় প্রধানমন্ত্রী। তার ব্যক্তিগত সামাজিক সম্পর্ক বাদ দিলাম, চিফ অফ আর্মি স্টাফ হিসেবে হি ইজ লাইবল টু আনসার টু দ্য প্রাইম মিনিস্টার। সে প্রাইম মিনিস্টার তাকে রাষ্ট্রের রক্ষার দায়িত্ব দিলেন, এবং শুরুতেই দেখলাম যে আর্মি খুব বেশি এফেক্টিভ ছিল না মাঠে। আমরা তো মাঠের কর্মী, এই জামাত বিএনপিকে 5 তারিখের আগে যেহেতু আমাদেরকে ফেস করতে হয়েছে, একদমই এফেক্টিভলি কাজ করে নাই। এরপরে যিনি, এটাকে আপনি এক ধরনের চিটিং বলা তো যাবে, এক ধরনের ক্লিয়ার চিটিং। সেটা হচ্ছে যে আপনি রাষ্ট্রের প্রধানকে, একটা রাষ্ট্রের প্রধান অর্গান, আপনি আইন শৃঙ্খলা রক্ষার আর্মির চিফ যে বললেন যে আপনার দল মাঠে থাকার দরকার নাই মাননীয় প্রধানমন্ত্রী, আমি দায়িত্ব নিচ্ছি এটা নিরাপত্তার বা রাষ্ট্রের নিরাপত্তা। যার পরিপ্রেক্ষিতে কিন্তু 4 তারিখ 5 তারিখ আমাদের ঢাকা চলো কর্মসূচিটা বাতিল হইল। তো আওয়ামী লীগ তো আপনি যদি সব শেষে একদম দুর্গন্ধ হয়ে যাওয়ার পরে যদি আমরা দাঁড়ায় থাকি, বাংলাদেশে আওয়ামী লীগের ভোট তো আপনি 30% নিচে নামাতে পারবেন না। আমি 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 কোন জায়গাটা টাচ করলাম, আপনি ধরেন যে একেবারে আমরা গন্ধ হয়ে গেলাম, ভীষণ রকমের দুর্গন্ধ মুক্ত যুক্ত হয়ে গেলাম। বাট আওয়ামী লীগ দলটা তো নিচের জায়গার দল, মানে নিচের লেয়ারের দল, মাছগুলি তো নিচে থাকে আমাদের তৃণমূলের নেতারা। এই আপনি 30% নিচে না, আপনি ধরেন যে এই আওয়ামী লীগটা যদি ঢাকামুখী হইতো, আপনি যদি 4-5 তারিখ দল থেকে যদি ডাক দিত 20 লাখ 30 লাখ 40 লাখ বাদ দেন, আপনি 5 লাখ লোক তো সমাগম করার ক্ষমতা আমাদের আওয়ামী লীগের সক্ষমতা ছিল ওই সময়। তো তাহলে কি আমাদের এইভাবে পতনটা দেখতে হতো? এটা একদম ক্লিয়ারলি আমাদের সেনাবাহিনীর প্রধান, উনি সিআই এর এজেন্টটাকে বাস্তবায়ন করে দিয়েছেন, এবং যেটা করলেন যে খুব চতুর ভাবে করলেন। একটা হচ্ছে যে আপনি ডিক্লারেশন দিয়ে দেন 3 তারিখ যে আমি আওয়ামী লীগকে, আমি রাষ্ট্রকে শেল্টার দিব না, আমি রাষ্ট্রের দায়িত্বে যাব না, আমি এই সংঘর্ষের মধ্যে নাই। আর্মি কি বলে তাদের, সেটা যদি বলা হতো তাহলে সরকার তার বাকি অর্গানগুলিকে কাজে লাগাইতো। আমাদের সরকারের তো আরো অর্গান আছে, পুলিশ আছে, ডিজিবি আছে, আমাদের র্যাব আছে, আমাদের আনসার আছে, তাই না? আমাদের দল সরকারকে রিপ্রেজেন্ট করে আওয়ামী লীগ, আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী আছে। আমরা তো দেশ বাঁচানোর, শেখ হাসিনা কিন্তু বারবার বলছেন 5 তারিখের আগে যে এটা কিন্তু আন্দোলন, নিয়মতান্ত্রিক আন্দোলন, এটা অনেক বড় ষড়যন্ত্র। আমি যদি আজকে বলে দেই যে সেন্ট মার্টিন দিয়ে দিব, আমি কিন্তু থাকতে পারবো। আপনি এই কথা তো শেখ হাসিনা বারবার বলছেন। তো শেখ হাসিনা যেহেতু বুঝছেন, উনি এই মেসেজটা তো দেশবাসীকে দিচ্ছেন, আমরা যারা কর্মী আমরা তো অনুধাবন করতে পারছি যে এই ষড়যন্ত্রটা অনেক দূর থেকে হচ্ছে, আমেরিকার মতো শক্তির জায়গা থেকে হচ্ছে।
তো শেখ হাসিনা তো এই জায়গায় কম্প্রোমাইজ করে নাই। তা আর্মি যদি 3 তারিখ বলে দিত যে আমরা আমরা নিজেরা ব্যারাকে ফিরে যাচ্ছি, এইটুকু অডাসিটি যদি দেখাইতো যে আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কথা আমরা শুনলাম না, আমরা ব্যারাকে যাচ্ছি, আপনি আপনার দেশ বাঁচান, দল বাঁচান, তখন তো লাস্ট চেষ্টাটা আমরা দল দিয়েই করতাম। আওয়ামী লীগ তো সেইটুক সংগঠন ছিল, বা পুলিশ কিংবা অন্যান্য আমাদের ল এনফোর্সমেন্ট বাহিনীকে আমরা মাঠে রাখতাম দেশকে বাঁচানোর জন্য। এখন যদি বলেন আওয়ামী লীগ সরকারকে বাঁচানোর জন্য, আজকের দিনে এসে কি আপনি বলবেন যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে? আমি তো মনে করি যে 5ই আগস্ট বাংলাদেশের পতন হয়েছে, মুক্তিযুদ্ধের পতন হয়েছে, 71-এর স্পিরিটের পতন হয়েছে। আজকে তো শুধু আওয়ামী লীগের পতন বলার সুযোগ নাই। তো এই কাজটা ওয়াকার সাহেব উনি করছেন, ওনার বাহিনী করছেন। উনি বাংলাদেশের সাথে এটা বিশ্বাসঘাতকতা, এটা মুক্তিযুদ্ধের সাথে বিশ্বাসঘাতকতা। কারণ যে মানুষটা আগে জেনে যান যে আমাকে সিআইএর এজেন্ডা বাস্তবায়ন করতে হবে, নিশ্চয়ই সিআইএ তার পরবর্তী প্ল্যানগুলি তাকে জানাইছেন। আমি যদি আপনার রাইট হ্যান্ড হই, আপনি কত দূর যেতে চান আমাকে জানাবেন। তো তো পরবর্তীতে 5ই আগস্টের পতনের পরে যে ইউনূস সরকারের ক্লোজ হবে জামাত শিবির, এন্টি লিবারেশন ফোর্স, এটা নিশ্চয়ই তারা জানতেন। আজকে বাংলাদেশে এই অবস্থায় ফেলার, মুক্তিযুদ্ধের চেতনাকে এতটা দুরবস্থায় ফেলার কাজটা করা উচিত হয়নি, আমাদের আর্মিরও উচিত হয়নি। এই কথাটা এই একজন হোম মিনিস্টার আসাদুজ্জামান কামাল ছাড়া আপনাদের কেউ কিন্তু এগুলো সরাসরি এখনো বলেন না। কেন যেন কি একটা আশায় আছেন তারা আর্মি এখনো মনে কিছু করে দিবে। না না, সেটা করতে পারেন। বাংলাদেশের আর্মি তো শুধু একজন মানুষ রিপ্রেজেন্ট করে না, বা 12 জন মানুষ রিপ্রেজেন্ট করে না, ইটস এ কম্বাইন্ড পাওয়ার। তো 5ই আগস্টের পরে যেমন সেনাবাহিনী প্রধানকে বলা হয়েছে তোমার জুনিয়ররা রেভল্ট করবে, বাংলাদেশের প্রশ্নে তো আর্মিতে এমন একটা জায়গায় চলে আসতে পারে। কারণ এখানে তো সবাই তো আর মুক্তিযুদ্ধের বিরোধী পরিবারের সন্তান না। নিশ্চয়ই বাংলাদেশের মেজরিটি পিপল মুক্তিযুদ্ধের স্পিরিটকে বহন করে, তাদের সন্তান হয়তো আর্মিতে আছে। এই আশা যদি আওয়ামী লীগ থেকে করা হয় যে একটা সময় আর্মি হয়তো বা বাংলাদেশের পাশে দাঁড়াবে, এটা তো অমূলক না। বাট 5ই আগস্টের আগের দিন পর্যন্ত আমি আর্মি বা আমাদের চিফ অফ আর্মি স্টাফ তার ভূমিকার কথা বললাম। এখন তো উইথ দ্য স্পেন্ডিং অফ টাইম, যখন আপনি জানেন এজ এ চিফ কি হতে যাচ্ছে, বাট আপনার জুনিয়ররা তো নাও জানতে পারে। আজকের বাংলাদেশ দেখে আমার তো মনে হয় আমাদের মাননীয় সিও চিফ অফ আর্মি স্টাফ, তিনিও হয়তো দেশের প্রতি ভালোবাসা থেকে আবার উল্টো দিকে টার্ন করতে পারেন। বাংলাদেশের আর্মি ফোর্স যারা আছেন তারাও তো মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযুদ্ধের স্পিরিটের সন্তান। এই আশা করা অমূলক নেই, আশা আমিও করি। আমি শুধু 5 তারিখের আগের 3 দিনের ভূমিকাটুকুর জন্য বললাম। এই যে গত 15-16 মাসে আপনারা বিদেশ থেকে আপনাদের কাজ আমরা দেখলাম হচ্ছে আপনারা টেলিগ্রাম গ্রুপে বক্তৃতা দিলেন, আপনারা প্রতিদিন অনলাইনে নানা জায়গায় কথা বলেন, আর হচ্ছে দেশের ভিতরে গ্রাসরুটের বিশেষ করে ছাত্রলীগ সারা বাংলাদেশে মিছিল যেগুলো হচ্ছে, মিছিলের মূল শক্তিটা কিন্তু ছাত্রলীগ। কিন্তু সব জায়গায় শান্তিপূর্ণ কর্মসূচি ছিল এগুলো, অহিংস কর্মসূচি, কোথাও কোনো কাউকে আঘাত করা হয়নি। কিন্তু এখন 13 তারিখ যে 13 নভেম্বর যেটা আসছে, এবং নানা বাহিনীর পাশাপাশি আমার একটা উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া ঘোষণা দিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে, একটা সামরিক প্রশিক্ষণ। সামনে কি আপনি সহিংস আন্দোলন দেখতেছেন? না, আমি সহিংস আন্দোলন দেখি না। এই জন্যই দেখি না, এই যে আমাদের যে উপদেষ্টা বৃন্দ, এদের মধ্যে মেন্টালি জেনারেশন গ্যাপ অনেক। আপনি দেখবেন এই ধরনের অবান্তর কাজ বা কথাগুলি যারা সিনিয়র উপদেষ্টা আছেন ওনারা কিন্তু বলেন না বা কাজ করেন না। তো আসিফ মোহাম্মদ সজীব ভাইয়া, ওর বয়স, ওর অভিজ্ঞতা, দ্যাট ইম্যাচিউর যে ওর জায়গা থেকে এগুলি বলা বা করাটা সোজা।
কারণ ও তো লাইফে কিছু দেখে নাই, ও একটা ধরেন ওরে তো আপনি অসংখ্য ছবি দেখবেন। এমন সিদ্ধান্ত কি সে একা নিতে পারে? হৃদয়ের না সিদ্ধান্ত সেটা একা না নিতে পারে না। না না না, আমার মনে হয় না। সেটা হচ্ছে আপনি দেখবেন যে ওর ওর যে জায়গাটা, আপনি যদি বলেন যে আমার ধারণা এটা মানে ওকে দিয়ে বলানো হয়েছে, কারণ একটা এই কথাগুলি ধরেন একটা বয়স্ক একজন ম্যাচিউর একজন এস্টাবলিশড ব্যুরোক্রেটসের মুখ দিয়ে বলাটা খুব অসংযত দেখায়। যেমন মাহফুজ কিন্তু অনেকবার বলছে এটা যুদ্ধ সামনে আমি এটাই বলার চেষ্টা করতেছি যে এই কথাগুলি ওই উপরের প্রেসক্রিপশনে যারা এই প্লট আমাদের 5ই আগস্টের পট পরিবর্তন ঘটেছেন, এটা তাদেরই একটা প্রেসক্রিপশন। ইটস এ কাইন্ড অফ ফেয়ার তৈরি করা। ফেয়ার তৈরি করা মিনস আপনি দেখেন ওদের 5ই আগস্টের পরে বক্তব্য যে যদি 5ই আগস্ট আওয়ামী লীগের পতন না হইতো তারা সশস্ত্র বিপ্লবে যেত। তার মানে কি তাদের একটা ছোটখাটো হোক বড় হোক প্রিপারেশন ছিল। সশস্ত্র বিপ্লবের কথা যে বলে যে তারা ফেলিওর হলে যেত, তার মানে সশস্ত্র বিপ্লবের প্রিপারেশন তাদের ছিল। তাদের ওইটুক নিশ্চয়ই তাদের কাছে সশস্ত্রতা আছে, মানে আর্মস গুলি আছে। তো আজকে হয়তো বা গভর্নমেন্ট তাদেরকে ফেভার করতেছে, যার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে কিছু করছে না। আপনি আল্লাহ যদি রহম করেন কালকে যদি এই পট পরিবর্তন হয়, এখন তো ওদের এই কথার জন্যই জবাব দিতে হবে অস্ত্রগুলি কোথায়। কিন্তু পেট মোড়া দিয়ে বেঁধে যখন বাড়ি দিবে তখন তাদের অস্ত্রগুলি কোথায়, কে কে হেল্প করতে, সবই তো বের হয়ে আসবে জাতির সামনে। আমি সশস্ত্র বা রক্ত দেখি না, এই জন্যই আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের র্যাব, বাংলাদেশের আমাদের নিরাপত্তা রক্ষী যারা আছেন আমাদের বর্ডার লাইনে, এই সমস্ত বাহিনীগুলি দেশপ্রেমিক বাহিনী। এরা মুক্তিযুদ্ধের স্পিরিটের সাথে মার্জ হওয়া বাহিনী। এরা থাকতে বাংলাদেশে অন্তত লিবারেশন ফোর্স স্পিরিট আর এন্টি লিবারেশন ফোর্স স্পিরিট এর এই যুদ্ধটা আরো হতে দেবেন না। ইফ দে অ্যালাউ, যদি তারা নিশ্চুপ থাকেন, তারা যদি বাংলাদেশে যা খুশি তাই ঘটতে দেন, তাহলে এই যুদ্ধটা তো আওয়ামী লীগের হবে না। ইট উড বি দ্য ওয়ার বিটুইন দ্য ফোর্স অফ 71, দ্য স্পিরিট অফ 71 and against the spirit of 71. বাংলাদেশের পক্ষের আর বিপক্ষের শক্তির যুদ্ধ হবে। সেই যুদ্ধটা যদি কোনো কারণে হইতে দেয় বাংলাদেশ সেনাবাহিনী সহ বাকি বাহিনী, তাহলে ডেফিনেটলি এটা একটা রক্তপাত, এটা ভীষণ বড় রকমের রক্তপাত। সেই রক্তে আমারও থাকতে পারে, ওদেরও থাকতে পারে। গত 14-15 মাসে তারা তো সবচেয়ে মনোযোগের সাথে যে কাজটা করে যাচ্ছে, কোথাও আওয়ামী লীগের গন্ধ আছে এমন কাউকে কোথাও তারা রাখছে না। সে ইউনিভার্সিটির ডিসি থেকে আরম্ভ করে পুলিশের কনস্টেবল পর্যন্ত কোথাও কারো আওয়ামী গন্ধ আছে এমন কেউ, এমনকি নতুন অনেককে জয়েন করানো হচ্ছে জামাত শিবিরের লোকজন থেকে জয়েন করানো হচ্ছে। আপনাকে আমি একটা সিচুয়েশন বলে দিই, এগুলি তো আমরা দেখছি যারা ছোট থেকে রাজনীতি করি বা ছাত্র রাজনীতি করি। 2001-এ যখন বিএনপি ক্ষমতায় আসলো, ক্ষমতায় ছাড়ার সময় কিন্তু হাওয়া ভবন ছিল বেসিক্যালি ক্ষমতার কেন্দ্রবিন্দু ইন দ্য ডিসগাইজ অফ খালেদা জিয়া। তো ওই সময় কিন্তু এই প্রশাসনের ঠিক 3-4টা লেয়ার করা ছিল। ডিজিএফআই এর প্রধান ছিল বিএনপি মোনা, সেনাবাহিনীর প্রধান ছিল বিএনপি মোনা, হাসান সাহেবকে 4জনকে সুপারসিড করে এমন একটা টাইম ফ্রেম করা হয়েছিল যে ঠিক এই সময়টায় বিএনপি যখন ক্ষমতায় থাকবে তখন তাদের বিএনপির সাবেক নেতা হাসান সাহেব তত্ত্বাবধায়কের প্রধান হবে। সবকিছু তো করা হয়েছিল, বাট ওই যে একটা কথা আছে না, ম্যান পোজেস গড ডিসপোজেস। এটা তো বাংলাদেশ, এটা পাকিস্তান না। মানে যে যত ইয়া করুক, চালাকি করুক, মানুষের কাছে ধরা পড়ে যায় সেটা। ডেফিনেটলি আপনি এই প্রশাসনের লেয়ার তো আপনি জানেন ভাই, একটা তো শুধু সচিব তো আর প্রশাসন না, তারপরে উপসচিব থাকে। আমি মানে যেটা বলার চেষ্টা করলাম, লেয়ার তো অনেক আছে, সব তো আর জামাত দিয়ে পারবে না, জামাতের এত লোক বল নাই। আপনি সেকেন্ড লেয়ারটাতে বিএনপি কে বসাবে, বিএনপির যে লোকটা থাকবে সেই লোকটা তো নিশ্চয়ই দেশপ্রেমিক হইতে পারে। তার কাছে মুক্তিযুদ্ধের আজকের এই অবমাননাটা তার কাছে কষ্টের হইতে পারে, সে কোনো মুক্তিযোদ্ধার সন্তান হইতে পারে, সে তো এটা আটকে দেবে। এটা আপনি সাকসেসফুল হবে না বাংলাদেশে, আমি আপনাকে
মোটামুটি গ্যারেন্টি দিলাম আল্লাহর উপর ভরসা করে। মানে জামাতকে দিয়ে জামাত 13 তারিখে যে আপনাকে কর্মসূচি দিলেন, এই কর্মসূচির জন্য কি সংগঠন প্রস্তুত সারা বাংলাদেশে? মানুষ প্রস্তুত। আপনি সংগঠন তো আমাদের আমরা যারা, আপনি বললেন না যে উদ্বাস্ত আমি কিন্তু প্রোটেস্ট করলাম। আপনি আমাকে উদ্বাস্ত বলতে পারেন, আই লেফট দ্য কান্ট্রি, সেটা বিভিন্ন জনের বিভিন্ন রিজন, বাট আমার নেতা কর্মীরা আছেন, বাংলাদেশের মানুষ। আজকে আপনি নিরপেক্ষ ভাবে বলেন বাংলাদেশের মানুষ কি অবস্থা আছে, তাদের মানসিক জগৎটা কোন জায়গায়। এরকম বাজে মানে দেশের ভেতরে এমন আর্থসামাজিক বাজে অবস্থা এর আগে কোনো গভর্নমেন্টের সময় হয় নাই। দল এটা শেখ হাসিনার নেতৃত্বের দল, একেবারে ওয়ান ম্যান আর্মি। সরি টু সে, ডেমোক্রেসিতে এই কথাটা খুবই but somehow she made her, মানে she had reached on the peak, যে সেখানে সেই আমাদের ভালোবাসা আস্থা অর্জন। সেই জায়গা থেকে তিনি যখন আমাদেরকে, ধরো আমাকে একটা দায়িত্ব দিলেন, সেটা এই দায়িত্বটা আমি পালন করতে পারি নাই। আমি আমার ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি, আমি আমার দায়িত্বটা পালন করতে পারি নাই। উনি যদি আমাকে এখন দায়িত্ব না দেন, সেই জায়গা থেকে তো তিনি ভালো কাজটাই করলেন, কারণ আমি তো তার মেসেজটা আমি জনগণের কাছে কনভে করি নাই দ্য সেক্রেটারি অফ ময়মনসিংহ মহানগর। তো যদি এই ধরনের কিছু থাকে, দেন আই উড বি দ্য হ্যাপিয়েস্ট ওয়ান। কারণ দলের যারা গুরুত্বপূর্ণ জায়গা থেকে দায়িত্ব পালন করতে পারে নাই, আজকে শেখ হাসিনা 16 বছর তার সরকার বাংলাদেশকে যেই উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, সেখানে বাংলাদেশে এমন একটা আন্দোলন হওয়াই তো কথা না। সেই আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনের সময় আমরা যারা দায়িত্ব পালন করি নাই, আমাদের রাজনীতি করার অধিকার নাই। কারণ এই একটা আন্দোলনের ব্যর্থতা শেখ হাসিনার না, এটা তার চারপাশে আশেপাশে আমরা যারা আছি, তাকে যারা আমরা কথাবার্তা বলার সুযোগ রাখি, আমাদের ব্যর্থতা। আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তাদের ব্যর্থতা। বাংলাদেশে উনি একজন রাষ্ট্রপ্রধান, তাকে সর্বোচ্চ নিরাপত্তায় থাকতে হয়। তাকে দেশের পাশের কথাটা যে সত্যি ভাবে বলতে পারবেন, সে দলের ভালো চান। আজকে এই ব্যর্থতার জন্য সারা বাংলাদেশ হুমকির মধ্যে, মুক্তিযুদ্ধ হুমকির মধ্যে, আমাদের লাখ লাখ নেতাকর্মী জেলখানায়, বাড়িঘর ছাড়া। এটা কিন্তু ছোট জিনিস না বাড়ি ভাই। আপনি আজকে বিদেশে বসে খুব বড় বড় আলাপ করতে পারছি, কিছুক্ষণ আগে ভালো ভাত খেয়েছি। আমাদের নেতাকর্মী কিন্তু অনেকের সন্তানের দুধের টাকাও কিনতে পারে না, দুধ কিনতে পারে না। জেলখানায় আমার বন্ধু জেলা যুবলীগের সদস্য ছিল, কালকে তার পা কেটে ফেলছে। জেলখানা থেকে তার পায়ে গ্যাং ছিল বা স্ট্রোক করছিল কিছু একটা, তার পায়ে আমাদের স্ট্রোক তো বলতে খালি যেটা বুঝি পায়ে হয়েছে, তার পা কেটে ফেলছে। এরকম অসংখ্য আওয়ামী লীগের নেতা কর্মী আজকে কোনো কারণ ছাড়াই, তাদের কোনো অন্যায় ছাড়াই এই ধরনের পরিস্থিতির মুখোমুখি, যাদের জন্য তাদেরকে যদি শেখ হাসিনা দায়িত্ব না দেন, এদের কর্মী হিসেবে আমরাও খুশি। আপনি একটি কথা বললেন না, ওয়ান ম্যান আর্মি, জার্নালিস্ট, আমরা তাকে তো খুব কাছে থেকে দেখছি। এই মানুষটা এই দলটাকে 21 বছর পরে ক্ষমতা নিয়ে এসেছিলেন। এই মানুষটা গত 16 বছর আওয়ামী লীগ তো ক্ষমতার বাইরে ছিল 5 বছর। আবার এই মানুষটা একা, উনি যখন জেল থেকে বেরোলেন, যখন 2008 এর গভর্নমেন্ট লিড দিতে শুরু করলেন, তখন মনে হলো জেলে যখন ছিলেন উনি অনেক হোমওয়ার্ক করেছেন, খুব পরিশীলিত ভাবে কাজগুলো শুরু করছেন। এই মানুষটা আওয়ামী লীগকে আবার ধরে গেছে ক্ষমতায়। এই মানুষটা গত 14-15 মাসে আমরা যেটা দেখলাম, একা এই বয়সে একটা দলকে আবার টেনে তুলছেন। আমরা খুব গ্রাসরুটেড ছেলেমেয়ের সাথে কথা বলি, তাদের অনুষ্ঠানে নিয়ে আসি, আমরা খুব অবাক হই। ছেলেমেয়েরা বলে আমাদেরকে, আমি 5 বার কথা বলছি, আমি 6 বার কথা বলছি। ওরা আমাকে বলে হচ্ছে ওরা জানে সকাল 7:30 থেকে 9টা পর্যন্ত উনি সবার ফোনের রিপ্লাই দেন। ও বলে আমি মিছিলের ছবিটা ওই সময় ওনার ইয়েতে দিই, হোয়াটসঅ্যাপে দিই। উনি দেখেছেন, সিন করেছেন, সাথে সাথে উনি থেকে আবার উনি কিন্তু কল করেন।
মানে এই ছেলেগুলা মানে এই অন্যরকম এক পরিস্থিতি। সর্বশেষ ওনার যে ইন্টারভিউ গুলা, এই ইন্টারভিউ গুলা একটা জায়গায় আছে আপনার, আপনারা তো সবসময় তো সবাই বলেন যেটা নেত্রী আসবে, বাংলাদেশ আসবে, যে কথাটা স্লোগান, এবং প্রতিদিন যে কথাগুলো হচ্ছে শেখ হাসিনা কবে আসবেন। এই ইন্টারভিউ গুলাতে একটা জায়গায় আছে যে তিনি সেই দেশে আসবেন না যেখানে একটা অবৈধ সরকার ক্ষমতায় থাকবে, সেই দেশটাতে আসবেন না। মানে একটা দেশে আসাটা বিলম্বিত হয়ে গেল, তাই না? দেশে আসাটা বিলম্বিত, আসলে সময়, টাইম ইজ দ্য বেস্ট হিলার বলে দিতে পারবে। আপনি তো এমন হতে পারে যে আমি আপনাকে যেটা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস তো আওয়ামী লীগকে তার পার্সোনাল এনিমি ভাবে। পার্সোনাল, এটা কিন্তু একদম আপনিও বোঝেন আমিও বুঝি। শুধুমাত্র একটা বিরোধী দল হিসেবে যদি ট্রিট করতেন তাহলে আমরা ন্যায় বিচার পেতাম। ন্যায় বিচারটা কি, যারা আওয়ামী লীগের ভিতরে অন্যায় করছেন, যারা আওয়ামী লীগের ভেতরে লুটপাট করছেন, টাকা পাচার করছেন, যাদেরকে যাকে যেই ব্লেম দেওয়া হোক, শুধু যদি যদি দ্য ভেরি পার্সন যদি বিচারের সম্মুখীন হয় তাহলে কিন্তু আমাদের কোনো আপত্তি নাই, আওয়ামী লীগের কোনো নেতা কর্মীর আপত্তি নেই। আপনি তো ঢালাও ভাবে আওয়ামী লীগের একটা সমর্থককে অ্যারেস্ট করছেন, 12 মাস ধরে জেলখানায় থাকে, তার পরিবার কষ্ট করে। নেতা কর্মী তো আপনি পেলে ওখানে মারতেছেন, আপনি মব জাস্টিসের নাম দিয়ে সেটাকে আবার আপনারা ভেরিফাই করছেন। ওরা কি বোঝে যে সময় এগুলি কেমন ওদের জন্য বুমেরাং হবে? তো আপনি কোন বাংলাদেশে শেখ হাসিনা আসবে যেখানে আওয়ামী লীগের একজন সমর্থককেও কথা বলতে দেওয়া হয় না, জেলখানা হয়? কালকে না পরশু দিন একটা মেয়ে, ছোট মেয়ে, 16-17 বছরের মেয়ে, সে একটা ছবি তুললো, শেখ হাসিনার ছবি, কিসের সামনে আমার ঠিক খেয়াল করতে পারতেছি না, যমুনার সামনে না শহীদ মিনারের সামনে। আপনি এটা দেখছেন, এই মেয়েটাকে অ্যারেস্ট করা হলো। তো পলিটিক্যালি ও পার্টি যেন না বোঝায়। তাহলে আপনি ধরেন যে একটা মানুষ, সে যদি বঙ্গবন্ধুর ছবি হাতে নিয়ে ছবি দিলে তাকে অ্যারেস্ট করা হয়। এই বাংলাদেশে আপনি শেখ হাসিনা আসবেন কেন? শেখ হাসিনা আসবেন মুক্তিযুদ্ধের বাংলাদেশে, এই প্রো পাকিস্তানিদের হাতে বাংলাদেশ, সে বাংলাদেশে তো নেত্রী নিরাপদ না, নেত্রী জীবন নিরাপদ না। আপনি শেখ হাসিনাকে বাংলাদেশে বিরোধী দলে থাকা অবস্থায় 24-25 বার হত্যা করার চেষ্টা হয়েছে। সেখানে আজকে বাংলাদেশে পাকিস্তানে আইএসআই এজেন্ট, তাদের সিআইএর এজেন্ট, তাদের আপনার পাকিস্তানি জঙ্গিরা ভরা, পাকিস্তানি মিলিটারি অফিসাররা বিভিন্ন সাজে ব্যবসায় এসে যে বাংলাদেশকে ভরে রাখছেন। শেখ হাসিনার জীবন কি সেখানে নিরাপদ? আপনি ওয়েস্টিন হোটেলে যেই পাকিস্তানের আমাদের আমেরিকার সেনাবাহিনীর লোকটা যে কিল্ড হইল, আমেরিকা তো চুপ কেন? আমেরিকার কোন একটা বড় অফিসার বাংলাদেশের মতো একটা দেশে একটা হোটেলে কিল্ড হওয়ার পরে সে চুপ থাকে, এটা কি হয়? যেখানে আমেরিকার নাগরিক একটাকে মারলে সেই দেশ পালে আমেরিকা রাসায়নিক বোমা মারে ধ্বংস করে দেয়। তো এইরকম একটা দেশে আপনি শেখ হাসিনার জীবন তো এটা শুধু একটা জীবন না। শেখ হাসিনার জীবনের সাথে বাংলাদেশের জীবন জড়িত, 71-এর চেতনার জীবন জড়িত, তার লক্ষ লক্ষ নেতা কর্মীর জীবন জড়িত। সে কি হুমকিতে আসবে? সেখানে তার জীবনের নিরাপত্তা থাকবে না, আল্লাহ না করুক তাকে যদি কিল করা হয়। বাংলাদেশ, আওয়ামী লীগের কথা আপনি বাদ দেন, বাংলাদেশটাই কোথায় দাঁড়াবে? এই 71-এর চেতনা আপনি কাকে দিয়ে প্রতিষ্ঠিত করবেন? বাংলাদেশে মুক্তিযুদ্ধ আপনি কাকে দিয়ে প্রতিষ্ঠা করবেন? হু ইজ দ্য সেকেন্ড ম্যান? আপনি বিএনপি মুক্তিযুদ্ধের সাথে কম্প্রোমাইজ করা দাও। আমি কিন্তু বিএনপিকে খুব বেশি হেট্রেড স্পিচ বলি না। বিএনপি নিয়ে রাজনীতি করে মাঠে তাদের তো নেতা কর্মী আছে, তারাও তো কিছুটা মুক্তিযুদ্ধের পক্ষে অনেক মানুষ আছে, বাট মুক্তিযুদ্ধের সাথে কম্প্রোমাইজ করে বিএনপি। আওয়ামী লীগ যেটা করে নাই, আওয়ামী লীগ দেশের সাথে কম্প্রোমাইজ করে নাই। শেখ হাসিনা সেন্ট মার্টিন কিংবা ওই বঙ্গোপসাগরে তেলকূপ দিয়ে দিলে এখনো প্রধানমন্ত্রী থাকতো, সেটা বিএনপি সম্ভব হইতো কিনা আমার কোয়েশ্চেন আছে। কারণ মুক্তিযুদ্ধের সাথে কম্প্রোমাইজ তো জিয়া রহমান সাহেব করছেন, ওনার সময় প্রধানমন্ত্রী বানাইছেন যাকে, তিনি একজন রাজাকার ছিলেন। তার ওয়াইফ পরবর্তীতে রাষ্ট্রপ্রধান বানাইছেন আব্দুর রাজ্জাক বিশ্বাসকে, তিনি রাজাকার ছিলেন। বিএনপির জামাত শিবিরকে মন্ত্রিসভায় দিচ্ছেন। বিএনপি মুক্তিযুদ্ধের সাথে কম্প্রোমাইজ করে। তো মুক্তিযুদ্ধকে প্রতিষ্ঠিত করতে হলে শেখ হাসিনাকে বেঁচে থাকতে হবে।
আজকে আপনি দেখেন বাংলাদেশে বাম দলগুলি যারা হাসিনার পতন আন্দোলনে অংশগ্রহণ করছেন, তারা বলে হাসিনা, মানে তারা শেখ হাসিনা তো বলেন না, বা আমাদের এটা তো বেসিক্যালি আওয়ামী লীগ। আপনি একটা জিনিস টার্মটা খেয়াল করেন, হাসিনা পতন আন্দোলন মানে আওয়ামী লীগের পতন বলে না। মানে শেখ হাসিনাকে কিন্তু এই জায়গায় তারা ছোট করে না, হেও করে না। শেখ হাসিনা দ্যাট পারসন যাকে বিলং করে একটা পার্টি, এভাবে যে তার সরকার বলে, আওয়ামী লীগ সরকার বলে না। আপনি লাস্ট কিছুদিন দেখছেন যে হাসিনা সরকার বলে, হাসিনা সরকার বলে। তো শেখ হাসিনা তো আসলে এমনই একজন উচ্চতার মানুষ বিরোধীদের কাছে, আমাদের কাছে তো আমাদের জীবনের মতো দাবি। তো তাকে তো বাঁচাতে হবে, তাকে বাঁচতে হলে এই বাংলাদেশের পথ পরিবর্তন করে তাকে আনতে হবে। অন্তত যেই বাংলাদেশে যেই সরকারে থাকুক মুক্তিযুদ্ধের পক্ষে বলবে, সেই সরকার শেখ হাসিনাকে অ্যাসাসিন হতে দিবে না বাংলাদেশের স্বার্থে। বাংলাদেশের ৭১-এর শক্তিকে প্রতিষ্ঠিত করার জীবন, আমি বলছি তার কথা। তাকে এমন একটা অনারেবল বাংলাদেশে আসা উচিত হবে না। আর যে নির্বাচনটা হতে যাচ্ছে বা হবে বলে আপনি আশা করেন, আমার রাজনৈতিক ছোট মানুষ, আমি তার প্রজ্ঞা থেকে আমি মনে করি না এই নির্বাচন বাংলাদেশে হবে। কিভাবে হবে? আর কি বাংলাদেশের আমাদের সবচেয়ে ডিসিপ্লিন যেটা ফোর্স আর্মি, সেটার ভিতরেই নাকি সকাল বিকাল খালি কন্দনের আওয়াজ কিংবা কেমন যেন একটা অস্বাভাবিকতা বলে আর্মিতে যারা বন্ধু বান্ধব আছে। সেই জায়গাটায় যদি এতটা ভালনারেবল হয়, আমাদের পুলিশের তো স্ট্রাকচারে নাই, এদের তো আপনার মোরালি কারেজ ফিরে আনার জন্য অন্তত একটা বড় সময় লাগবে। আমাদের অবস্থা তো একটা বিশাল কর্মযোগ্য। এখানে সবচেয়ে বড় রিজন থাকে আপনার আইন শৃঙ্খলার অবস্থা। এই আইন শৃঙ্খলা অবস্থা যারা রক্ষা করবেন, কোন একটা অর্গানই তো এখন স্টেবল না। আপনি যদি আর্মিটাকেও ঠিক রাখতেন, ৫ই আগস্টের পরে আর্মিতেও এমন ভাবে আগুন জ্বালানোর চেষ্টা করলো যেন এই অর্গানটাও যেন ডিভাইড হয়ে যায়। তার মানে কি বাংলাদেশকে তো অকার্যকর করার চেষ্টা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন সহজেই নষ্ট হয়ে যায় সেটার চেষ্টা। এখন আপনার আর্মি যদি ভালনারেবল থাকে বাংলাদেশে, যতদূর শুনি আমি, রিয়েলিটি চেক করার তো সুযোগ নাই, পুলিশের মোরাল ভাঙা, দেশের ব্যুরোক্রেসি দাঁড়াইতে পারে নাই, যাদেরকে পারছে একদম মানে যোগ্য অযোগ্য সবাইকে নিয়ে ভরে রাখছে। এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার ইলেকশন কিভাবে হয়? আপনি তো আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবেন না। আপনি ধরেন যে বাংলাদেশ আওয়ামী লীগে গেল না, আওয়ামী লীগের যে নেতাটা আপনার হবে না, কনভিক্ট হবে না, যে নির্বাচন করতে পারবে, তার তো ভোটগুলি আওয়ামী লীগের নেতা কর্মীরা তাকে ভোট দিবে। ধরেন এটা হবে না, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভবই না। তারপর আমি অঙ্ক করলাম, ধরো আওয়ামী লীগ ছাড়া করলো, আওয়ামী লীগের পক্ষের যে লোকটা দাঁড়াবে, তার তো আজকের বাংলাদেশের যে প্রেক্ষাপট, সে যদি খালি স্মেল দিতে পারে আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ বাংলাদেশ আওয়ামী লীগ, সে তো ওই জায়গায় পাশ করবে। আপনি ৩০০ সিটে না হলো ১০০-১৫০ সিটে তো আওয়ামী লীগের এই ফ্লেভার যুক্ত মানুষগুলি পাশ করবে, কারণ তাকে তো মুক্তিযুদ্ধের সবাই তাকে ভোট দেবে। তখন তাকে বয়কটের ঘোষণা দিয়েই ফেলছেন তো। আমি আপনাকে বয়কটের ঘোষণা, আমি যেটা বলার চেষ্টা করলাম যে আমি ফার্স্ট অফ অল আমি বিলিভ করি যে বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না। যদি হয় তো ইফ অলমাইটি অ্যালাউস, তখন তো আপনাকে আমাদের তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বেঁচে থাকার জন্য একটা অবলম্বন নিতে হবে। সেটা ধরেন যে আজকে আমি কনভিক্ট হইলাম না, আমি যদি আওয়ামী লীগের ফ্লেভার নিয়ে দাঁড়াই, আমি তো পাশ করে ফেলবো। এরকম যারা পাশ করবে তাদেরকে তো, এটা আমি একবার জাস্ট সুপারফিশিয়াল কথা বলতে, যেটা হওয়া সম্ভব না। এটা একদম রূপকথার মতো শোনাবে। বাংলাদেশের জামাত বিএনপি কারাগারি করবে, সেখানে যদি আওয়ামী লীগের ফ্লেভার নিয়ে কেউ দাঁড়ায়, কারাগারিটা আরো বড় রকমের হবে। এই আইন শৃঙ্খলা রক্ষার মতো বাংলাদেশে এখন কোনো বাহিনী নাই। সো আমি বিশ্বাস করি যারা ইলেকশনটাকে করতে যাচ্ছে, তারা ইলেকশনটাকে ইঞ্জিনিয়ারিং করতে যাচ্ছে, ম্যানিপুলেট করতে যাচ্ছে। সো যদি করতে পারে, যদি এরকম একটা নির্বাচন হয়, তারপরে যদি সরকার টিকে থাকতে পারে, তাহলে সেটা তাদের শক্তিমত্তা। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সেটাকে টিকে থাকতে দেবেন ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে আওয়ামী লীগের প্রায় খুব বড় বড় সমাবেশ হচ্ছে, আপনি খেয়াল করতেছেন? আওয়ামী লীগের হ্যাঁ, আপনি আওয়ামী লীগের এখন প্রত্যেক দিনই কোথাও না কোথাও মিছিল মিটিং হচ্ছে। মিছিল না,
জমায়েত হচ্ছে, হ্যাঁ। না, বিশাল সমাবেশ হচ্ছে মারা যাচ্ছেন যখন, তার ইয়াকে কেন্দ্র করে, জানাজাকে কেন্দ্র করে, দাফনকে কেন্দ্র করে জানাজায় বিশাল সমাবেশ হচ্ছে, কিন্তু শোকের সমাবেশ, কিন্তু বিজয়ের সমাবেশ কত দূর? এই শোকটাই তো আপনি যখন একটা ভদ্রলোকের, আমি ইংলিশে ঠিক কোডটা মনে নাই, বলছি যে তোমাকে তুমি কতটা মহিয়ান সেটা বোঝা যাবে তোমার জানা যায় বা তোমার ফেনোরালে, এটা ফিউনারালে, হ্যাঁ, তো তোমার মৃত্যুর পর বোঝা যাবে তুমি কতটা বলিয়ান। আওয়ামী লীগের এই জানাজাটা, এই জানাজায় যারা অংশগ্রহণ করছেন আওয়ামী লীগ নেতাদের, ধরলাম 50% সামাজিক মানুষ, অন্য দলের মানুষ, 50% যদি আওয়ামী লীগকে ভালোবেসে বা তাকে ভালোবেসে যান, এই জানাজাটা তার মৃত্যুতে হয়েছে, সে যখন স্বাধীন আওয়াজ দিতে পারবে মাঠে আসো, এই 50% মানুষ যদি আওয়ামী লীগের হয়, সেই স্রোত ভাঙার শক্তি বাংলাদেশের কারণই নেই। আবারও আমি বলি, জানাজায় যে ব্যক্তিটা তার রুহু চলে গেলেন, সেই ব্যক্তিরা যদি স্বাধীনভাবে আওয়াজ দিত যে আসো আসো, আমরা মুক্তিযুদ্ধ বাংলাদেশকে প্রতিষ্ঠিত করি, বঙ্গবন্ধু শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করি, অর্ধেক মানুষ আসলেও আজকের বাংলাদেশে এই স্রোত ঠেকানোর ক্ষমতা কারণ নাই।